সম্মানীয় মানুষ, একজন ক্রিকেটার ছিলেন, একজন সুনামধন্য চিকিৎসক ব্যক্তি হিসেবে তাদেরকে সম্মান জানাই, কিন্তু তারা রাজনীতির জানে না। আপনারা জেনে রাখুন, ভারতবর্ষের পার্লামেন্টটা কোনো ক্রিকেট খেলার স্টেডিয়াম নয় বা কোনো অপারেশন থিয়েটার নয়, তাই না কোনো ডাক্তার, না কোনো ক্রিকেটার। সেখানে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ আপনার আমার প্রিয় নেতাকে সেখানে নির্বাচিত করে পাঠান। এই যা করেছে আর কেউ করতে পারে না। কি করেছে নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী বলেছে রাম মন্দির, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির। আর ওই কাশ্মীরের মানুষের কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য যে 370 ধারা তা বাতিল করে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষতার পথে বাধা সৃষ্টি করার জন্য যা যা করা দরকার করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের দেশে কৃষকদেরকে ওই কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য 3টে কৃষি আইন তৈরি করেছিল এই নরেন্দ্র মোদীর সরকার। এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের পার্লামেন্টে এনআরসি আইন তৈরি করে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষকে বিপদে ফেলবার চেষ্টা করেছিল। এই নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে জনবিরোধী কিছু আইন তৈরি করে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা, লাভজনক সংস্থা একের পর এক ওই কর্পোরেট মালিকদের কাছে কম দামে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করেছে। এই কারণে যে আমরা সারা দেশে লড়াই করেছি, আমরা সারা দেশে কৃষি আন্দোলন করে 378 দিন দিল্লিকে অবরোধ করে ওই নরেন্দ্র মোদীর 356 ইঞ্চি বুক তাকে আমরা নামিয়ে 36 ইঞ্চি করতে পেরেছিলাম এবং তিনি মাথা নত করে পদানত হয়ে কৃষক আন্দোলনের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন যে সারা ভারতবর্ষের কৃষকদের আমি অন্যায় করেছি, সারা ভারতবর্ষের কৃষকদের সঙ্গে বেইমানি করেছি, তাই তিনি আবার নতুন করে পার্লামেন্টে এই আইন প্রত্যাহার করেছেন। আমরা এটা করতে পেরেছি। এই লড়াইয়ের সমস্ত কৃষক আন্দোলনকে আমরা যুক্ত করতে পেরেছি। দুটো সংগঠন ছিল না, একটা হচ্ছে বিজেপির সংগঠন আর একটা হচ্ছে তৃণমূলের সংগঠন, বাকি সবাই অংশগ্রহণ করেছিল। পার্লামেন্টের ভিতরে যে আইন, জনবিরোধী আইন তৈরি করতে পেরেছে তার অন্যতম কারণ বাম গণতান্ত্রিক শক্তির পার্লামেন্টের শক্তিটা খুবই কম ছিল। অজিত চৌধুরীর মতো পার্লামেন্টারিয়ান ওই পার্লামেন্টের ভিতরে কম থাকার কারণে এই ধরনের এনআরসির মতো আইন, এই ধরনের কালা আইন তারা তৈরি করতে পেরেছিল। তাই আমরা মানুষের কাছে আবেদন করতে চাই যে মানুষের জন্য, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য অজিত চৌধুরী, মোহাম্মদ সেলিম সহ এই ধরনের সাংসদ যারা নরেন্দ্র মোদী, অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করতে পারবেন, মানুষের দাবি আদায় করে আনতে পারবেন, তাদেরকে সংসদে পাঠানোর দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে যারা সাংসদ হয়ে গেছেন তাদের মধ্যে বেশিরভাগ নায়িকা খেলোয়াড় যারা গেছেন তারা ওই পার্লামেন্টের ভিতরে ওই সেলফি তুলেছেন, না হলে টিকটক করেছেন। এই টিকটক করে মানুষকে ভিডিও বানিয়েছেন। আমরা চাই না যারা টিকটক করে, যারা সেলফি তোলার জন্য, বেতন পাওয়ার জন্য পার্লামেন্টে এমপি হতে চাই, তাদেরকে পরাজিত করতে হবে। যারা আমার কৃষকের ফসলের দাম নিয়ে কথা বলবে, আমার ক্ষেত মজুরির কথা বলবে, যারা 100 দিনের কাজকে 200 দিনের কথা বলবে, যারা মানুষকে মাথা উঁচু করার কথা বলবে, তাদেরকে আমাদের পার্লামেন্টে পাঠাতে হবে। বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের ওই ইউসুফ পাঠান, তিনি ভালো ক্রিকেট খেলতেন, তিনি ছক্কা মারতেন, আমরা হাততালি দিতাম, তাকে সম্মান করতাম। কিন্তু পার্লামেন্টে গিয়ে তিনি কি করবেন? কদিন আগে তিনি বেলডাঙ্গাতে এসেছিলেন, মহিলারা তাকে জিজ্ঞাসা করেছে যে রাজ্যে মহিলাদের কোনো কর্মসংস্থান নেই, মহিলাদের আইসিডিএস, আশা থেকে শুরু করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, আপনি কি করবেন বলুন? তিনি সব শুনেছেন, কি বুঝেছেন জানি না, তিনি শেষ একটা কথাই বলেছেন, খেলা হবে। আমরা এই খেলা চাই না। মানুষকে নিয়ে যারা খেলতে চাই তাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে, নচেত মানুষের অস্তিত্ব থাকবে না। তাই মানুষের স্বার্থে, সারা ভারতবর্ষের মানুষের স্বার্থে যারা এনআরসি করে মানুষে ভাগ করতে চাই, যারা মন্দির মসজিদ করে হিন্দু মুসলমানে ভাগ করে মানুষের ঐক্য নষ্ট করতে চাই, তাদের পরাজিত করতে হবে। আজকে তৃণমূল কংগ্রেস বলে বেড়াচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছি। মমতা ব্যানার্জি বলছে যে আমি তোমাদের বছরে 12,000 টাকা দিচ্ছি। এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, এ টাকা জনগণের টাকা, আমাদের টাকা। আর যেটা দিচ্ছেন এটাই তো রাষ্ট্রের কাজ, এটাই তো সরকারের দায়িত্ব। ভাতা দেওয়া, স্বাস্থ্যের
কিন্তু আমরা বলতে চাই, আপনি বছরে আমাদের মা বোনেদের 1200 টাকা দিচ্ছেন, আর সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থা যা শুরু করেছেন, 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল। হাইকোর্ট বারে বারে বলেছেন যে আমরা জানি অতীতে আপনারা দেখেছেন গ্রামের মেয়েরা চালে কাপড় বাঁচত, যে কাপড় বেচে ফেলে দিয়ে চালটা রান্নায় চাপিয়ে দিত। হাইকোর্ট বলছে এই 26,000 ছেলের মধ্যে ভুয়ো শিক্ষক কারা, চিহ্নিত করে দাও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মমতা ব্যানার্জি, তার সরকার, তার এমএলএ এমপিরা তা বাঁচতে চাইছে না এই কারণে যে ভুয়ো শিক্ষক তাদের 15 থেকে 20 থেকে 30 লক্ষ টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছেন, তাই তাদের নাম বলার সাহস নেই তাদের। তাই হাইকোর্ট 26,000 ছেলের চাকরি বাতিল করেছেন। তারা গটি বাটি বন্ধক দিয়ে জমি বিক্রি করে তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এবার বাড়িটুকু বিক্রি করে বেতন ফেরত দিতে হবে। এই 26,000 মানুষকে যারা পথে বসালো তার জন্য দায়ী এ রাজ্যের সরকার। আমরা বলতে চাই যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, আপনার ঘরের ছেলে মেয়েকে আপনি স্কুলে পাঠাচ্ছেন না, সরকারি স্কুলে আপনি প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন। একটা ছেলের পেছনে প্রাইভেট স্কুলে বেতন লাগে বছরে 15,000 টাকা, আর আপনাকে দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের 12,000 টাকা। আপনার যদি 3টে সন্তান থাকে তাহলে বছরে শুধু টিউশন ফি লাগবে 45,000 টাকা, আর তুমি আমাকে 12,000 টাকা দিয়ে আমার মাথাটা কিনতে চাইছো। আমরা দাবি করেছি লক্ষ্মী ভান্ডার থাকবে। পশ্চিম ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বে বাম ধর্মনিরপেক্ষ শক্তির সরকার হলে এই লক্ষ্মী ভান্ডার হবে 8,300 টাকা। আমরা জানি এটা তারা বছরে 1 লক্ষ টাকা পাবেন। আমরা কৃষকের ফসলের দাম চাই, আমরা কৃষকের মাথা উঁচু করতে চাই, আমরা মানুষকে রক্ষা করতে চাই। তাই আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে যারা হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে আমাদের দেশের সংবিধান যারা ভেঙে ফেলতে চাই, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা যারা ভেঙে ফেলতে চাই, আমাদের দেশের পরম্পরা যারা নষ্ট করতে চাই, তাদেরকে দিল্লির পার্লামেন্ট থেকে পরাজিত করার দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষকে। এই দায় শুধু বামফ্রন্ট কংগ্রেসের নয়, এই রাজ্যের এক দেশের সমস্ত মানুষের দায়িত্ব। দেশটা সবার, তাই রক্ষা করার দায়িত্ব নিতে হবে সবাইকে। তাই মানুষের স্বার্থে, নিজেদের স্বার্থে তৃণমূল বিজেপিকে পরাজিত করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আর দিল্লিতে ক্ষমতায় আসবে, আর ভারতবর্ষের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এই কাজ আপনারা ফিরে গিয়ে করবেন। নানা রকম চক্রান্ত, নানা রকম মিথ্যাচার মানুষের মধ্যে ছড়াবার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি, কারণ তৃণমূল আর বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত। একই জায়গা থেকে একই বারান্দার দুটো ঘরে এরা বাস করে, এদের মধ্যে যাওয়া আসা আছেই। আজকে তৃণমূলের এমপি বিজেপির প্রার্থী, বিজেপির এমএলএরা তৃণমূলের প্রার্থী, কোনো সমস্যা হচ্ছে না, বোঝাপড়া কঠিন। তাই আমরা বলবো যে আগামী যে লোকসভা নির্বাচন 13 তারিখে অধীর রঞ্জন চৌধুরীকে জিতিয়ে দিল্লির পার্লামেন্টে মানুষের কথা তুলে ধরার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন, এই আহ্বান রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস। আমি জানি না, কিন্তু মুর্শিদাবাদ জেলায় 3-3 বাম কংগ্রেস হবে, বিজেপি তৃণমূল শূন্য হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হয় কংগ্রেস 98 সালে যে দলটা তৈরি হয়েছিল তার নাম কি হবে, তার পতাকা কি হবে, আর সেই কারণেই হচ্ছে যে বিজেপি আর তৃণমূল উভয় দল হচ্ছে আরএসএস এর দ্বারা পরিচালিত। মোহন ভাগবত তারা ঠিক করে দেয়। এই জন্যই তো আরএসএস বলে দিদিকে সাক্ষাৎ দুর্গা, আর দিদিমণি বলে যে আরএসএস তো খারাপ না। এই জন্যই বলে আজকে কেন্দ্রের যারা সরকারে আছে আমরা কেন একসাথে হয়েছে, কেন বাম আর কংগ্রেস একসাথে হয়ে লড়াই করতে চাই। ওরা সাম্প্রদায়িক রাজনীতি করতে চায়। ওরা কি বলেছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি। ওরা কি বলেছিল, ক্ষমতায় এলে জিনিসপত্রের দাম 100 দিনের মধ্যে কমিয়ে দেবে। ওরা কি বলেছিল, ক্ষমতায় এলে পরে সবারই কালা ধন বাপস লে আউঙ্গা,
অর্থাৎ বিদেশে যে কালো টাকা আছে সেই টাকা এনে সমস্ত মানুষকে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবে। ওরা কি বলেছিল, প্রধানমন্ত্রী কি বলেছিল, मैं हूं চৌকিদার, নিজেকে বলেছিল চৌকিদার। আর কি বলেছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা, খাবো না, কাউকে খেতেও দেবো না। অর্থাৎ ঘুষ, কেলেঙ্কারি, দুর্নীতি এসব হবে না। আজকে কি দেখছি, ইলেকট্রাল বন্ড, যে দলটা 6000 কোটি টাকা নিয়েছে ইলেকট্রাল বন্ডে, এটা বড় দুর্নীতি, যা বলেছে অসাংবিধানিক এই ইলেকট্রাল বন্ড। আমাদের পার্টির আমাদের ভোট নিয়ে ওরা লালবাতির গাড়িতে চেপে তখন ভোট দিতে পারবে সেই কাগজ নিয়ে, আর সেই কাগজ নিয়ে এই দেশের নাগরিকত্ব পাবে না। আমরা বলেছি মানি না, কাগজ নেই দিখাएंगे। তুমি যেমন ঘুষ খেয়েছো আর ব্যাংকে তোমার SBI তুমি হচ্ছে কার কাছ থেকে কত টাকা নিয়েছো তুমিও যদি না দেখাও, তাহলে NRCও আমরা মানি না, কাগজ আমরাও দেখাবো না। আমার যে কাগজের বলে তুমি প্রধানমন্ত্রী হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, MP হতে পারো, MLA হতে পারো, আর সেই কাগজের বলে কেন আমি দেশে থাকতে পারবো না? আমরা জান থাকতেও NRC হতে দেব না। বাম কংগ্রেস তার জন্য অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিম জোট বেঁধেছে, NRC হতে দেব না। আর এই মমতা ব্যানার্জি গত 21 সালের ভোটে কি করেছিল? 21 সালের ভোটে তিনি NRCর নাম করে বিজেপির মধ্যে হিন্দুদের ভোটটাকে একদিকে নিয়ে গেছে আর মুসলমানদের ভোটটাকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করেছে। একটা ঘোরাতে হয়, তাই তো? আর ওতে যদি একটা মটর করা যত তৃণমূলের নেতারা ঘরের টাকা, চাকরির নাম করে টাকা, সারদার টাকা, নারদার টাকা, গাছ লাগানোর টাকা, 100 দিনের টাকা যারা লুট করে প্রাসাদ বাড়িয়েছে, আর ওই গোল গোল চাকা দুটো হচ্ছে CPM আর কংগ্রেস, আর বাম এবং কংগ্রেস, আর ওর মধ্যে দিয়ে তৃণমূল যারা মোটা মোটা সেজেছে, বড় বড় গলায় চেন লাগিয়েছে, কুত্তার মতো সোনার চেন, ওইখানে ঢুকিয়ে দিয়ে ভালো করে পেশাই করতে হবে। এই জন্যই হচ্ছে অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিম, এই দুটো চাকায় ভালো করে চেপে ওটাকে ঘুরাতে হবে আমাদেরকে, আর তার মধ্যে দিয়ে ওদেরকে হটাতে হবে। পার্লামেন্টে গিয়ে খালি পরে আমরা চতুর্থ দফার অর্থাৎ 13ই মে আমরা আমাদের বহরমপুর লোকসভায় আমাদের জোট প্রার্থী, বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী, আমাদের পাঁচবারের সংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের সমর্থনে আজকের এই জনসভা। আমরা এই জনসভার মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রার্থীর পক্ষে 13ই মে হাত চিহ্নে আমরা বিপুল ভোটে জয়ী করব আমাদের প্রার্থীকে, আমাদের সাংসদকে। তার জন্য এই জনসভা। আপনারা উপস্থিত যে সমস্ত কর্মীবৃন্দ এখানে হাজির হয়েছেন, আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের ভোট পর্ব, আমরা আমাদের জননেতাকে, আমরা আমাদের নেতাকে আবার ষষ্ঠবারের জন্য দিল্লিতে কিভাবে পাঠাবো, আমরা তার প্রচার পর্ব, আমরা বুথের কাজ, বাড়ি বাড়ি প্রচারের কাজ, বিভিন্ন রকম কার্যকলাপ, ভোটের কার্যকলাপ আমরা কিন্তু প্রতিদিন আমরা বুথে করে চলেছি। আমরা প্রতিদিন আমরা আমাদের প্রার্থী কংগ্রেসের ইস্তাহারে বাৎসরিক 1 লক্ষ টাকা মায়েদের হাতে, মায়েদের অ্যাকাউন্টে দেব, এই প্রতিশ্রুতি আমাদের রাহুল গান্ধী ঘোষণা করেছেন। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি তিনি রাহুল গান্ধী কর্ণাটকে, তেলেঙ্গানাতে যখন আমরা রাজ্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এই রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা প্রতিটা মায়েদের অ্যাকাউন্টে আমরা লক্ষ্মী ভান্ডারের নামে 2000 টাকা এবং 3000 টাকা করে দেওয়া হবে। আমরা লক্ষ্য করেছি 7 দিনের মধ্যে এবং 5 দিনের মধ্যে সেই সমস্ত মায়েদের অ্যাকাউন্টে 2000 টাকা এবং 3000 টাকা এই কংগ্রেসের সরকার, রাহুল গান্ধীর প্রতিশ্রুতি সরকার, রাহুল গান্ধীর বিশ্বাসের সরকার, রাহুল গান্ধীর স্বপ্নের সরকার বাস্তবায়ন করে দেখিয়েছে। সেই রাহুল গান্ধী এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে ইস্তাহার প্রকাশ করেছেন, সেই ইস্তাহারে তিনি ঘোষণা করেছেন আমরা ভারতবর্ষের বুকে প্রতিটা মায়েদের অ্যাকাউন্টে বাৎসরিক 1 লক্ষ টাকা অর্থাৎ মাসিক 8333 টাকা করে ঢোকাবো, অর্থাৎ মহালক্ষ্মী ভান্ডার আমরা দিল্লিতে মসনদে যেদিন 4টা জুন দখল করব, আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা তার বাস্তবায়ন করে দেখাবো। সেই রাহুল গান্ধীর সৈনিক, সেই রাহুল গান্ধীর
সৈনিক আজকে আমাদের সংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী। সেই অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে আমরা তার সমর্থনে আজকের এই জনসভায় একত্রিত হয়েছি। আজকে আমরা এই জনসভার মাধ্যম দিয়ে আমরা বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 স্বাগতম, স্বাগতম, অধীর চৌধুরী স্বাগতম, 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 অধীর চৌধুরী এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। অধীর চৌধুরী এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, 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 চৌধুরী জিন্দাবাদ, 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 অধীর চৌধুরী জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বরণ করে নেবেন আমাদের এই নির্বাচন কমিটির সদস্যবৃন্দ হুমায়ুন, ডালিম, বীরেন্দা, সকলকে বলছি নির্বাচন কমিটির পক্ষ থেকে দাদাকে বরণ করে নাও। এরপরে দাদাকে বরণ করে নিচ্ছেন 3 নম্বর ওয়ার্ডের আমাদের বাম ও কংগ্রেসের জোটের কর্মীরা। 3 নম্বর ওয়ার্ডের কর্মীদের আহ্বান করছি তিন নম্বর ওয়ার্ডের কর্মীরা আপনারা স্টেজে আসবেন তাড়াতাড়ি। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বেলডাঙ্গার প্রাক্তন বিধায়ক সকলের পরিচিত শেখ শফিউজ্জামান মহাশয়কে। আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের অভিভাবক, আমাদের সংসদ, ভারতবর্ষ পার্লামেন্টের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, 2024 18তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের অন্যের ব্যবস্থা করে সেই কৃষকদের বঞ্চিত করেছে। তাই আজকে আমাদেরকে ভাবতে হবে যে ভারতবর্ষের এই যে নির্বাচন, এই নির্বাচনে 10 বছর ধরে যে সরকার চলছে, সেই সরকার বিভাজনের সরকার, হিন্দু মুসলিম ভেদাভেদ করে এই সরকার মানুষের মধ্যে চরম একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। তা আমরা আমাদের যে কোনো সভার সফলতা শুধু শহরে নয়, গোটা ব্লককে প্রভাবিত করে। সেই নেতাজি পার্কে আজকে যেভাবে কংগ্রেস এবং বাম সমর্থিত কর্মী এবং মানুষ জমায়েত হয়েছেন এবং আজকের এই সভার সুবাদে সারা বেলডাঙ্গা জুড়ে আমাদের সভার আলোচনা ধ্বনিত হচ্ছে, তা দেখে আমি এবং কংগ্রেস দল আমরা সবাই অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত। নির্বাচন আর সেই সঙ্গে সঙ্গে একদিন যখন এসেছিলাম, প্রথম নিশ্চয় নির্বাচন করতে এসেছিলাম, কিন্তু আজকের সেই নির্বাচনী সম্পর্ক রূপান্তরিত হয়েছে আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্কে। তাই আমার কাছে আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর, অনেক আকর্ষণীয়। আপনাদের দয়াতে, আপনাদের দুয়াতে আমার মতন একজন সাধারণ পরিবারের ছেলে, তাকে আজ ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেস দল পরিচালনা করবার সুযোগ দিয়েছিল। আমি ব্যবস্থা করতাম।
আজ আমি তাদের পাশে বসে কংগ্রেস দলের হয়ে কথা বলতে পারি, তারা আমার সঙ্গে আলোচনা করে, আমি তাদের সঙ্গে আলোচনা করি। এর থেকে বড় পাওনা তো আমার কাছে কিছু আর হতে পারে না। তাই আমার যা কিছু পাওয়া আজকের রাজনৈতিক জীবনে সব কিছু বলতে সব কিছু শুধুমাত্র আপনাদের দেওয়া। আপনারা দিয়েছেন তাই আমি পেয়েছি। তাই আমি সারা জীবন আপনাদের কাছে এই সহযোগিতা, এই দোয়া এবং দয়ার জন্য কৃতজ্ঞ থাকি এবং কৃতজ্ঞ থাকব। নেতাজি পার্ক, তাই নেতাজির একটা কথা আমার মনে পড়ছে। তাই ইন্ডিয়ান স্ট্রাগলে নেতাজি একটা কথা লিখেছে যে an individual may die for an idea, অর্থাৎ একটা ব্যক্তি তার নিজের ভাবনা, তার নিজের নীতি, তার নিজের আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনের সম্পর্ক তো নয়। ভাই শফি যখন বলছিল 25 বছর আগে যখন এসেছিলাম নির্বাচন করতে, তিনি বলছেন the idea will reincarnate itself into thousands of lives, অর্থাৎ সেই যে ভাবনা, সেই ভাবনা মৃত্যুর পরেও তার পরের প্রজন্ম বহন করে চলে। নেতাজির ভাবনা, নেতাজি নিজে বলছেন যে কোনো ব্যক্তিরই ভাবনার তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না। শেষ হয়ে যায় না বলে নেতাজি কবে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, যদিও তার দিন তারিখ জানি না আমরা, কিন্তু আজও নেতাজি বেলডাঙ্গার মতো জায়গায় এই নেতাজি পার্কে বিচেত আছে। তাকে সামনে রেখে কত কিছু অনুষ্ঠান হয়, কত কিছু ভাবনা হয়। তো নেতাজির ভাবনার মূল বিষয়টা কি ছিল? মূল বিষয় ছিল ভারতবর্ষকে স্বাধীনতার গ্লানি থেকে ভারতবর্ষকে উদ্ধার করে পরাধীন জাতি থেকে স্বাধীন জাতিতে উত্তরণের জন্য সব কিছু করব। তাই তিনি বলেছিলেন, তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি 60,000 সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ রচনা করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ তার নাম ছিল। সেই আজাদ হিন্দ ফৌজের মূল কথা কি ছিল? ইত্তেহাদ, ইত্তেফাক, কুরবানি, ঐক্য, বিশ্বাস আর আত্মত্যাগ। তিনি যে বাহিনীটা করেছিলেন, সেই বাহিনীতে তার সঙ্গে ছিলেন আবিদ হাসান, ছিলেন শেখ শাহনওয়াজ খান। তিনি সেই বাহিনীর বিভিন্ন ব্রিগেড তৈরি করেছিলেন। কোনোটার নাম দিয়েছিলেন মহাত্মা গান্ধী ব্রিগেড, কোনোটার নাম দিয়েছিলেন খান আব্দুল গাফ্ফার খান ব্রিগেড, কোনো ব্রিগেডের নাম দিয়েছিলেন জওহরলাল নেহরু ব্রিগেড, কোনো ব্রিগেডের নাম দিয়েছিলেন আবুল কালাম আজাদ ব্রিগেড, কোনো ব্রিগেডের নাম দিয়েছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই নামে লক্ষ্মীবাই ব্রিগেড। আমি কথাটা এই কারণেই বলছি যে আমরা নেতাজির সেই আইডিয়া, সেই ভাবনা থেকে কেন সরে যাব। সেদিন নেতাজি বলেছিলেন যে এ ভারতবর্ষে মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা তাদের কাছে কিছু আশা করেন না। ভারতবর্ষ স্বাধীনতার জন্য অন্তত মুসলিম লীগ আর হিন্দু মহাসভা যারা আরএসএস এবং বিজেপির পূর্বসূরি, তাদের কাছ থেকে ভারতবর্ষের মানুষ কিছু আশা করেন না। আপনারা কি জানেন, জার্মান থেকে সাগর পার হয়ে জাপান পর্যন্ত সমুদ্রের তলা দিয়ে 3 মাস ডুবোজাহাজে করে তাকে পাড়ি দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 3 মাস সমুদ্রের তলা দিয়ে, সেই সময় যখন আজকের মতন উন্নত ব্যবস্থা ছিল না, সেই 3 মাস সমুদ্রের তলা দিয়ে যে যাত্রা তিনি করেছিলেন জার্মান থেকে জাপান আসার জন্য, তার যাত্রায় নেতাজির সাথী ছিলেন আবিদ হাসান নামে একটা ব্যক্তি।
তিনি শিক্ষিত, তিনি পড়াশোনা জানতেন। ভারতবর্ষকে দেখতে পাচ্ছি না, সেই সমস্ত ব্যক্তিত্বের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা আজও রক্ষা করে চলেছি। এ প্রশ্ন আজ দেশে দেখা দিয়েছে। ভারতবর্ষের হিন্দু সমাজ, হিন্দু ধর্মের একজন মহাপুরুষের নাম স্বামী বিবেকানন্দ, যিনি 1893 সালে ভারতবর্ষ থেকে আমেরিকায় গিয়ে বিশ্বের যে ধর্ম সম্মেলন, সেই বিশ্বের ধর্ম সম্মেলনে বক্তৃতা করে পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছিলেন, পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছিলেন? সেখানে তিনি বলেছিলেন, আমি গর্ব করে বলি যে আমি একজন হিন্দু। আমি গর্ব করে বলি যে ভারতবর্ষের হিন্দু ধর্ম সকলকে গ্রহণ করতে জানে, সকলের কাছ থেকে শিক্ষা নিতে জানে। ভারতবর্ষের হিন্দু ধর্ম কাউকে ঘৃণা করতে শেখায়নি। তিনি বলেছিলেন, আমি হিন্দু হয়ে গর্ববোধ করি, কারণ হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম যেমন সত্য, পৃথিবীর সব ধর্ম সত্য। সত্যের নানা নাম আছে, কিন্তু সব ধর্ম সত্য। আমি না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষকে শক্তিধর হওয়ার জন্য বৈদান্তিক মস্তিষ্ক চাই, ইসলামিক দেহ চাই, তবে দেশ শক্তিশালী হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বড় প্রশ্ন দেখা দেওয়ার পাশাপাশি তাদের হাতে, যাদের হাতে আজকে দেশ, তারা দেশের ভাগ্য নির্ধারণ করছে, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য এক বিন্দু ঘাম ছড়ায়নি। আজকের বিজেপি, আজকের আরএসএস, আজকের হিন্দু মহাসভা, আমি জানি এখানে অনেক আরএসএসের নেতা থাকতে পারেন, বিশ্ব হিন্দু পরিষদের নেতা থাকতে পারেন, বিজেপির নেতা থাকতে পারেন। তাদেরকে বলবো, ইতিহাসটা দয়া করে পড়ুন এবং মানুষকে বলুন, স্বাধীনতার আন্দোলনে বিজেপির একটা পূর্বপুরুষ অংশগ্রহণ করেছিল। হিন্দু মহাসভা আরএসএসের কোনো নেতা নাম ইতিহাসে শোনা যায় যারা দেশ স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিল। উল্টে এই বিজেপি এবং আরএসএসের যারা পূর্বসূরি, তারা সেদিন ওকালতি করেছিল ব্রিটিশ শক্তি। তারা ভারতবর্ষের হিন্দু যুবকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছিল যে ভারতবর্ষের হিন্দু যুবকরা, তোমরা ব্রিটিশকে সাহায্য করো। কেন? ব্রিটিশকে যদি টিকিয়ে রাখতে পারো, তাহলে মুসলমানরা আর আমাদের দেশ দখল করতে পারবে না। সারা ভারতবর্ষ 200 বছর ধরে পরাধীন জাতিতে রূপান্তরিত হয়ে আছে। এই দেশে ব্রিটিশ আমাদের মন্বন্তর দিয়েছে, দুর্ভিক্ষ দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ এই দেশে না খেতে পেয়ে মারা গেছে, হাজার হাজার মানুষকে ফাঁসিতে চড়ানো হয়েছে, কৃষককে হত্যা করা হয়েছে তার নিজের জমিতে, আন্দামানের দ্বীপান্তরে পাঠানো হয়েছে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদেরকে। সেই ব্রিটিশের যারা দালালি করেছে, আজকে তারা দেশপ্রেমিক সেজে আমাদেরকে দেশভক্তির জ্ঞান দিচ্ছে, পাঠ পড়াচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? তাই এই এলাকার মানুষ ভোট দেওয়ার আগে সবকিছু বিবেচনা করবে। সবকিছু বিবেচনা করা দরকার, না হলে আমার আপনার ভবিষ্যৎ সংকটের মধ্যে পড়তে পারে। হ্যাঁ, আজকে এত বছর স্বাধীনতা হয়েছে, মোগলরা কি আমাদের দেশটাকে দখল করে নিয়েছে? বলুন। যে ভয়টা দেখেছিল বিজেপি সেদিন যে মুসলমানরা ভারতবর্ষ দখল করে নিবে, পেরেছে? কেন পারেনি জানেন? কারণ সংবিধান সব থেকে বড় রক্ষা কবচ। সেই সংবিধান বলে দিয়েছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতা, এগুলোর উপরে ভিত্তি করে দেশ গঠিত হবে। এ দেশ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিরকম করে? আপনারা আমাদেরকে ভোট দিচ্ছেন, আমরা প্রতিনিধি হয়ে যাচ্ছি। কালকে যদি আমরা সঠিক পথে না চলি, তারপরের বার আপনারা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন। অর্থাৎ দেশ পরিচালনার
অধিকার, দেশ পরিচালনার নিয়ন্ত্রণ কাদের হাতে? আপনাদের হাতে। এটা কি করে সম্ভব হয়েছে? ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল আমরা তাই। এ ভারতবর্ষ প্রজাতান্ত্রিক ভারতবর্ষ, যেখানে এ ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করবে নির্বাচনের মধ্য দিয়ে। তাই তো আপনাদের কাছে আসি আমরা, তাই তো এসে বলি দয়া করবেন, দোয়া করবেন। নাহলে আমরা কি আসতাম? এই যে আসতে বাধ্য করাটা, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ অধিকার আপনাদের ছেড়ে দেওয়াটা, এটা করেছিল ভারতবর্ষের সংবিধান, যাতে ভারতবর্ষে গণতন্ত্র মজবুত থাকে। আজকে সেই জায়গাটাই সংকট। সংকটের কথা আমি বলছি না, ভারতবর্ষের মোদী সরকারের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী পারকালা সীতারামন, সে খোলাখুলি বলছে বিজেপিকে ভোট দেওয়া মানে, বিজেপিকে ক্ষমতায় আনা মানে আমাদের দেশের মানচিত্র বদলে যাবে, আমাদের দেশের সংবিধান বদলে যাবে। এমনও হতে পারে যে আর ভারতবর্ষে ভোট হবে না। এই ভারতবর্ষকে আমরা সেদিকে ঠেলে দেব না ভারতবর্ষের গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে, প্রজাতন্ত্রকে রক্ষা করব? এইবারে নির্বাচনে এটা সব থেকে বড় প্রশ্ন। কংগ্রেস এই জায়গাটাতেই বিজেপির বিরুদ্ধে লড়ছে বামেদের সঙ্গে নিয়ে। কংগ্রেস এবং বামের এই সমঝোতা রাজনৈতিক সমঝোতা। এই এলাকার মানুষ তাই নির্বাচনে অংশগ্রহণ করবার আগে সবকিছু দেখে নিন, বুঝে নিন, জেনে নিন। এখানেও এই বাংলাতেও সংকীর্ণ রাজনীতিকে ভিত্তি করে নির্বাচন হওয়ার চেষ্টা করা হচ্ছে। 2019 সাল মনে করে দেখুন এলাকার মানুষ, সেবার আমি ভোটে দাঁড়িয়েছিলাম, সেবার আমার বিরুদ্ধে প্রচার হলো কি না আমি নাকি বিজেপি হয়ে যাব, তাই আগামী দিনে আমাকে ভোট দেওয়া যাবে না। মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে প্রচার করলো টিএমসি পার্টি যে অধীর চৌধুরী যোগী আদিত্যনাথের খুব ঘনিষ্ঠ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আমার বন্ধু হয়, তাই খবর পাওয়া যাচ্ছে অধীর চৌধুরী বিজেপিতে যাবে, তাই মুসলমান সাবধান, অধীর চৌধুরীকে ভোট দিও না। কেন যোগীর সঙ্গে আমার পরিচয়, কিসের জন্য তার কাছে আমার যাওয়া, তার কোনো ব্যাখ্যা নাই। এই বাংলার হিন্দু মুসলমান যারা বাইরে মজদুরি করে, বাইরে রোজগার করে, বাইরে মেহনত করে, তাদেরকে বাঁচাতে আমি যোগীর কাছে গেছিলাম। সেখানে তাদেরকে বাংলাদেশি বলে উপদ্রব করা হতো, হয়রান করা হতো, তারা হিন্দু, তারা মুসলমান, তারা সহ। সেই সমস্ত মানুষদের অভাব অভিযোগের কথা যখন আমি জানতে পারি, এখানকার প্রতিনিধি হিসাবে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি, বিজেপি নেতার সঙ্গে নয়। সেসব কথা কেউ বললো না, হঠাৎ করে বলে দিল যোগীর সঙ্গে দেখা করেছে, তার মানে অধীর চৌধুরী বিজেপি হচ্ছে, তার মানে অধীর চৌধুরীকে ভোট দিও না। এবারও দেখুন একটা চেষ্টা, সবকিছু বাদ দিয়ে রটিয়ে দেওয়া হলো অধীর চৌধুরী বলছে বিজেপিকে ভোট দিতে। অদ্ভুত ব্যাপার। আমি আজও বলছি বিজেপিকে ভোট দেওয়া মানে টিএমসি কে ভোট দেওয়া, টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আমার ভাবনায়, আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমার সততা ছিল, তাই আমার বক্তব্যের সঙ্গে জালিয়াতি করা হয়েছে এই অভিযোগ করে ইলেকশন কমিশনকে বলেছি। ইলেকশন কমিশন তদন্ত করেছে, তদন্ত করে বলেছে হ্যাঁ অধীর চৌধুরীর কথা ঠিক, অধীর চৌধুরীর বক্তব্যে জালিয়াতি হয়েছে, তাই তাদের বিরুদ্ধে কেস শুরু হয়েছে। এটা কি রাজনীতি? অদ্ভুত ব্যাপার। প্রচার হচ্ছে এখানটায়, মুসলমান গ্রামে কি বলা হচ্ছে, এতদিন তো দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও। দাদা মানে হিন্দু, মানে অধীর চৌধুরী, ভাই মানে তৃণমূলের প্রার্থী। বড় অদ্ভুত কথা। মানুষ ভোট দেয় পার্টিকে, মানুষ ভোট দেয় নির্দিষ্ট পার্টির নির্দিষ্ট ভাবনা আদর্শকে। মানুষ হিন্দু মুসলমান হিসেবে ভোট দেয় না। এই মুর্শিদাবাদ থেকে আমি প্রণব মুখার্জিকে প্রার্থী করে নিয়ে এসেছিলাম জঙ্গিপুর এলাকায়, যেখানে ৬৭% মুসলমান।
প্রণববাবু ভয় পেয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। আর আমার জেলার মানুষকে আমি চিনি, আপনি চলুন নির্ভয়ে। সেখানকার মানুষকে বলেছিলাম প্রণববাবুকে মেহমান করে নিয়ে এসেছি, এলাকার মানুষ মেহমানিতে যাতে কোনো ত্রুটি না হয় দেখবেন, প্রণববাবুকে নির্বাচন করবেন। ভারতবর্ষে আর কোনো জেলা আছে? ভারতবর্ষে একটা জেলা খোঁজ পাওয়া যাবে যেখানে একটা লোকসভা কেন্দ্রে 67% মুসলমান, অথচ জিতছে একটা হিন্দু ব্রাহ্মণ? বলুন, আমার জেলা পরে সেটা। আমি সেই জেলার জন্য গর্বিত। আমি সেই মুর্শিদাবাদ জেলার জন্য গর্ব করে পার্লামেন্টে বলি এ কথা। আমি আজকে সেই মুর্শিদাবাদে সাম্প্রদায়িকতা রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল, বড় অদ্ভুত ব্যাপার। আবার হিন্দু এলাকায় গিয়ে কি বলছে জানেন? হিন্দু এলাকায় গিয়ে বলছে, হিন্দুরা একটা বিশেষ কথা বলছি তোমাদের, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে মুসলমান ভোট ভাগাভাগি হয়ে পাঠান নাকি হারবে, তাই বিজেপির জেতার সম্ভাবনা প্রবল, তোমরা সব বিজেপিকে ভোট দাও। বড় অদ্ভুত ব্যাপার। হিন্দুদেরকে বলছে তোমরা বিজেপিকে ভোট দাও, আর মুসলমানদের বলছে যে তোমরা ভাইকে ভোট দাও। তাতে যদি বিজেপি জেতে কোনো আপত্তি নাই তাদের। তাদের লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। তারা বলছে বহরমপুরে তো সব বিজেপি হয়ে গেছে। মিথ্যা কথা, বহরমপুরে বিজেপি হয়নি। বহরমপুরের মানুষ বিজেপিকে জিতিয়েছিল শুধু এই ভাবনা থেকে যে তৃণমূলকে হুঁক দিতে কংগ্রেস পারবে না, বিজেপি ঠিক পার্টি, তাকে একবার পরীক্ষা করে দেখা হবে। তা না হলে নির্বাচনের পর বহরমপুরে পৌরসভা নির্বাচন হয়েছে, বিজেপির যিনি এমএলএ তিনি পৌরসভার ভোটে দাঁড়িয়েছিলেন, তার জমানত জব্দ করে দিয়েছে বহরমপুরের। বহরমপুরের সঙ্গে আপনাদের দূরত্ব বেশি না, ফোন করে খোঁজ নিয়ে দেখে নেবেন, কেউ কোথাও বিজেপি হয়নি। তৃণমূল বিজেপি বানাতে চাইছে। তৃণমূল চাইছে অধীর চৌধুরীকে হারার পরিবর্তে যদি বিজেপি জেতে কোনো আপত্তি নাই তৃণমূলে, কাউকে বলি দিতে কোনো আপত্তি নাই। তারা ভাইকে নিয়ে এসে ভাইকে বলি দিবে শুধু অধীর চৌধুরীকে খতম করার জন্য। এটা এই এলাকার মানুষকে বলে গেলাম। না ইন্ডিয়া জোট ছেড়ে পালাই, বলুন তো, ইন্ডিয়া জোট ছেড়ে পালালো মমতা ব্যানার্জি, এলাকার মানুষ তা বিচার করবেন না। এই ইন্ডিয়া জোটের ভাবনা যখন হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাতে সামিল হয়েছিলেন। কংগ্রেস ইন্ডিয়া জোটের কথা কেন বলেছিল না, মোদীকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট সক্ষম। সহজ অঙ্ক। 2019 সাল ভারতবর্ষের বিজেপি পার্টির ইতিহাসে সব থেকে সাফল্যের বছর 2019 সাল। বিজেপি একক ক্ষমতায় প্রথম ভারতবর্ষের মস্তদে বসল। একক ক্ষমতায় ভারতবর্ষের মস্তদে প্রথম বসল বিজেপি 2019 সালে। কিন্তু ভোট কত পেয়েছিল? 37%। 37%। সব হিন্দুরা বিজেপিকে তো ভোট দেয় না। তা যদি দিত তাহলে বিজেপি 82-83-84% ভোট পেত। কংগ্রেসের বক্তব্য বিজেপির বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে ভারতবর্ষে 63% ভোট আছে। সেই 63% ভোটের মধ্যে কংগ্রেসের ভাগ 20%, তৃণমূলের ভাগ 4%। আসুন সবাই মিলে একজোটে আমরা মোদীকে ক্ষমতাচ্যুত করি। দিদি বলে হ্যাঁ এটাই আসল পথ। রাহুল গান্ধী নেতা হোক, মল্লিকার্জুন খার্গে আহ্বায়ক হোক, আমি সমর্থন। তারপর কিছুদিন চলতে চলতে দেখা গেল দিদির পাল্টিবাজি শুরু হয়ে গেল। যখন মোদীর নীল হারাম করে দিয়েছিল, মোদী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিল কি করে ইন্ডিয়া জোটকে ভাঙা যায়। নীতিশ কুমারকে ভেঙে বিহারে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে দিল। তারপরে বাংলা, দিদি তাকে সাথ দিল। দিদি ইন্ডিয়া ব্লক থেকে পালিয়ে এলো। বাংলার মানুষের কাছে ভোট চাইবার আগে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, তার খোকাবাবুদের প্রশ্ন আমার একটাই, কি এমন ঘটলো যে ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে বেরিয়ে আসতে হলো? সে কথা আগে বলুন, তারপর আপনি ভোট চান। ন্যাকামি করলে মানব না। কি কারণ ছিল ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার? ভাবলেন ইন্ডিয়া জোট দুর্বল হয়ে যাবে,
না দিদি, শকুনের সাথে গরু মরে না, মোদির আশা পূর্ণ হবে না। যখন ভোট শুরু হয়েছিল তখন মোদির স্লোগান ছিল কি, ইসবার 400 বেশি নাকি আসন পাবে। কত দিন যাচ্ছে মোদির বাতেলা ছোট হয়ে যাচ্ছে, মোদি কিন্তু আর 400 পারের কথা বলছে না। বিশেষজ্ঞরা বলছে এর মধ্যে মোদি হারতে চলেছে, অর্থাৎ ভারতবর্ষে পরিবর্তন আসছে। ভারতবর্ষে পরিবর্তন আসছে চুপি সারে। দিদি মোদির অন্তরালে ভারতবর্ষে পরিবর্তন আসছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মতো জায়গায় সাহারানপুরে প্রিয়াঙ্কা গান্ধী একটা পদযাত্রা করছে। বিশ্বাস করবেন, পিছনে 2 থেকে 3 লক্ষ মানুষ থাকছে তার সঙ্গে। মোদির মাথা খারাপ, কিন্তু দিদি তাকে মদত করে তাকে সুস্থ রাখতে চাইছে। বড় জটিল অঙ্ক। এই অঙ্ক বুঝতে গেলে আপনাকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আর বাংলার দুর্নীতির কথা ভাবতে হবে। এ বাংলায় ইডি, সিবিআই একের পর এক তৃণমূল নেতাকে জেলে পুড়ছে। শিক্ষামন্ত্রী জেলে, রেশন মন্ত্রী জেলে, অনুব্রত জেলে, শাহজাহান শেখ জেলে, কত না জেলে চলে গেছে তৃণমূলের নেতা মন্ত্রী। কিন্তু যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, দিদির খোকা বাবু, সে কিন্তু বহাল তবিয়তে ভোট করছে। শুধু তাই নয়, ইডি দিল্লিতে সুপ্রিম কোর্টে ইডি বলছে যারা তৃণমূলের অন্য নেতাকে ধরছে, যারা অরবিন্দ কেজরিওয়াল যে একজন মুখ্যমন্ত্রী তাকে জেলে পুরল, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড তাকে জেলে পুরল, কিন্তু খোকাবাবুর বেলায় ইডির কি বক্তব্য? সুপ্রিম কোর্টে ইডি বলছে না 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 না, উনি এখন ভোটে ব্যস্ত, ওনাকে এখন ডাকাডুকি করে জিজ্ঞাসাবাদের কোনো দরকার নেই। ভোট তো যাক, জুলাই মাসে খোকাবাবুকে একবার ডাকা যেতে পারে। अंदर की बात क्या है, दाल में जरूर कुछ काला है। ইডি কাউকে খাতির করছে না, হঠাৎ খোকাবাবুকে খাতির করছে কেন? একদিকে খোকাবাবুকে খাতির, আরেকদিকে ইন্ডিয়া জোট ছেড়ে দিদির পলায়ন। 2 এ 2 4, সহজ সরল অঙ্ক। দিদি মোদিকে খুশি রাখতে চায়, তার কারণ সে খোকাবাবুকে বাঁচাতে চায়। তার কাছে রাষ্ট্র আগে নয়, তার কাছে পার্টিও আগে নয়, তার কাছে তার পরিবার আর খোকাবাবু সব থেকে প্রিয়। তাই যখন ভারতবর্ষ জুড়ে জোট, দিদি সেই জোট থেকে পালিয়ে ভোট পাকাতে চেষ্টা করছে। কিন্তু দিদিও বুঝেছে যা ভাবা হয়েছিল বাজারে তা বলছে না। দিদি নিজে বলল কিছুদিন আগে কংগ্রেস জিততে পারবে না, 40টা মতন আসন পাবে হয়তো সারা ভারতবর্ষ। ভারতবর্ষে কংগ্রেসের সব থেকে বড় দুশ্মন নরেন্দ্র মোদী, তারও বলার ক্ষমতা হয়নি যে কংগ্রেস 40টার বেশি আসন পাবে না। দিদি বলতে পারে। দিদির এই কথা শুনে কে খুশি হতে পারে বলুন তো? দিদির এই কথা শুনে খুশি হতে পারে নরেন্দ্র মোদী, আর কেউ নয়। কিন্তু সেই দিদি ইদানিং কালে কি বলছে একটু খেদ করবেন। ইদানিং কালে বলছে ভোটের পর ইন্ডিয়া জোটের জন্য নিশ্চয়ই তার সমর্থন থাকবে। কেন না, দিদিও বুঝেছে মোদির হাল বেহাল হচ্ছে দেশ জুড়ে এখন থেকে, তাই গাউনা গেয়ে রাখতে হবে। সেই গাউনা গেয়ে রাখার জন্য তিনি বলছেন আমি তো ইন্ডিয়া জোটকে সমর্থন করি, দিল্লিতে করি, বাংলায় করি। আচ্ছা, বাংলা কি দিল্লির বাইরে? ভারতবর্ষের মধ্যে বাংলা কি ভারতবর্ষের বাইরে? এলাকার মানুষ সব বুঝি। দিদি মোদির এই অসাধু আতাত এ বাংলায় 2021 সালের পর দেখেছেন নাগরিক আইনের নামে, এনআরসির নামে ভোট হলো। আমরা হেরেছিলাম, কিন্তু বলেছিলাম সেদিন আমি কংগ্রেস হারতে পারে, হারিয়ে যেতে পারে না। বলেছিলাম যে নাগরিক আইন এনআরসি আলোচনা হলো, ভোট হলো, নাগরিক আইন এনআরসিকে ঝোলায় পড়ে মোদি যাবে দিল্লি, দিদি ব্যাগে পড়ে চলে যাবে কালীঘাট, গল্প শেষ। কোথায় নাগরিক আইন? নাগরিক আইনের কি সুবিধা এ বাংলার মানুষ পেয়েছেন? বাংলার হিন্দুরা পেয়েছেন? আমাকে বলুন, একটা হিন্দু বাংলার আমাকে বলুন নাগরিক আইন করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পেরেছে? একটা হিন্দু বলুন। ক্ষমতা নাই। নাগরিক আইন শুধুমাত্র নির্বাচনের হাতিয়ার। একটা মুসলমানকে দেখান দিদি যে এনআরসির জন্য আমার দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, একটা মুসলমান কোথাও খুঁজে পাবেন না। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে
অমিত শাহ থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে গিয়ে আমি অমিত শাহকে বলেছিলাম, আমার বাপ আমার মা সব বাংলাদেশে, আমি নিজে বাংলাদেশি, তোমার যদি বাপের ক্ষমতা থাকে আমাকে বাংলাদেশে আমাকে বাংলাদেশে পাঠাও, তারপর বাংলার মানুষকে ভর্তি দেখাবা তোমরা। বলুন এনআরসির জন্য কোন মুসলমানকে ধাক্কা মেরে তাড়াতে হয়েছে? এ দেশ কারোর বাপের নয়। এদেশে যে জন্মেছে, এদেশে যে বড় হয়েছে, স্বাধীনতার পর দিন থেকে যারা এদেশে ছিল সবাই দেশের নাগরিক। পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে এদেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া। হ্যাঁ, মোদী চেষ্টা নিশ্চয় করে, তাকে সফল হতে দেওয়া হবে না, তাকে সফল হতে দেওয়া হবে না। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা তাদের সঙ্গে দীর্ঘদিন লড়াই ছিল বাম, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি, কারণ তাদের সঙ্গে আমাদের একটা জায়গায় মিল। তারা কখনো সাম্প্রদায়িকতা রাজনীতি করে না, কংগ্রেস সাম্প্রদায়িকতা রাজনীতিতে বিশ্বাস করে না, এটাই আমাদের মিল। আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে? হ্যাঁ, রামনবমীর মিছিল যাবে, রাম সকলে। বিজেপি বলছে আমার রাম, দিদি বলছে আমি চুপ করে বসে থাকবো না, দিদি বলছে এটা আমারও রাম। বিজেপির মিছিল রামনবমী, দিদির মিছিল রামনবমী। রামকে নিয়ে মারামারি লেগেছে বিজেপি আর তৃণমূল। पार्लियामेंट दाঁড়িয়ে তাই मैं বলেছিলাম, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। आज के ভারতবর্ষের বিজেপি, পশ্চিমবঙ্গের তৃণমূল মানুষের মধ্যে মানুষ খুঁজতে চাইছে না। মানুষের মধ্যে কে হিন্দু, মানুষের মধ্যে কে মুসলমান, তা খুঁজে তারা ভোট করতে চাইছে। তাই এলাকার মানুষ সতর্ক থাকবেন। আমি আপনাদের সঙ্গে আজ থেকে পরিচিত নয়, নিজের কাহিনী নিজের ঢোল বাজিয়ে আপনাদেরকে বিব্রত করতে চাই না। আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয়, আমি কি করেছি না করেছি, কি করতে পেরেছি না করেছি, তার বিস্তারিত বিবরণ আপনাদের দিয়ে লাভ দেয়। এই কারণে আপনাদের কাছে সে কথা বলা মানে মায়ের কাছে মাসিক গল্প করা। এলাকার মানুষের জন্য আমি যেখানে যেটুকু সুযোগ আদায় করতে পেরেছি সেই সুযোগ আদায় করার ত্রুটি করিনি, আগামী দিনেও করবো না। একজন এমপি পার্লামেন্টে যায় মানুষের কথা বলতে, তার এলাকার কথা বলতে, তার রাজ্যের কথা বলতে, দেশের কথা বলতে, সে কাজ আমি করেছি। ভারতবর্ষের পার্লামেন্টে আমি অন্তত 270 থেকে 75টা বিতর্কে অংশগ্রহণ করে একটা রেকর্ড অবশ্যই করেছি। হ্যাঁ, আপনাদেরকে জানি নাকি পার্লামেন্টে যাওয়া মানে শুধুমাত্র বেলডাঙ্গা, শুধুমাত্র বহরমপুরে কথা বলা হয়। আপনারা পাঠিয়েছেন আমাকে মানুষের প্রতিনিধি করে, তাই মানুষের প্রতিনিধি হিসাবে মানুষের যেখানে অসুবিধা হয়েছে, সে ভারতবর্ষের যেখানেই হোক আমি সেখানে ছুটে গেছি। কোভিডের সময় অসুবিধা হয়েছিল আমার জেলার, আমার রাজ্যের লোকদের, ভারতবর্ষের যে রাজ্যে তারা ছিল তাদেরকে মদত করতে পিছপা হয়নি, তাদেরকে খাওয়া, আশ্রয়, বাড়ি ফিরিয়ে আনার সব চেষ্টা আমি করেছি এলাকার মানুষ। তাই আপনাদের কাছে আমি আমার কথা বলে মায়ের কাছে মাসির গল্প করতে চাই না। দেখুন, একটা কথা আমি বলতে চাই, আমার এরপরে আরেকটা মিটিং আছে, যে আমি কখনো আপনাদের সঙ্গে সততা করিনি, চালাকি করিনি, প্রতারণা করিনি, ধোকা দিইনি, চুরি করিনি, দুর্নীতি করিনি। এটা নিশ্চয়ই এলাকার মানুষকে আমি সিনা টান করে বলতে চাই। আজও এত রাত্রে আপনারা এখানে এসেছেন, গুরুজনের এসেছেন, এখানকার মুরব্বীর এসেছেন, আমার ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা তারা এসেছেন, বন্ধু, সহকর্মী সবাই এসেছেন। ভালোবাসেন বলিতে এসেছেন, আমি তো সেটাই বলি। তাই আমার দুটো গ্যারেন্টি, আপনাদের এই ভালোবাসা, আমি এমন কোনো কাজ করব না যে আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় রূপান্তরিত হয়। আমি এমন কোনো কাজ করব না যে আজ এতদিন ধরে আপনাদের দেওয়া আশীর্বাদ দোয়া আগামী দিনে অভিশাপ বা বদদুয়ায় রূপান্তরিত হয়, সে কাজ আমি অধৈর্য করব না। আমি আপনাদের শ্রদ্ধা করি, আমি আপনাদের সম্মান করি, আমি আপনাদের ভালোবাসি,
আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই এলাকার মানুষ আপনাদের বিচার, আপনাদের আমি কে কি আপনারা সব জানেন, নতুন করে তার ব্যাখ্যা আমি দিতে চাইছি না। আপনাদের আজকের এই উপস্থিতি আমাদেরকে শক্তি দিল, সাহস দিল। আপনাদের সকলকে আজকে এই সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন, আপনাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে নির্বাচনী সভা, উপস্থিতিতে কি মনে হচ্ছে? আজকে 2024 বহরমপুর 10 লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা আর কি, আমাদের নির্বাচনী সভা। সেই সভায় বেলডাঙ্গার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিশাল যে সমাবেশ, সে সমাবেশে আমাদেরকে আপ্লুত করেছে এবং আগামী দিনে আমরা চরম আশাবাদী আমরা এখানে অধীর চৌধুরীকে আবার ষষ্ঠবারের মতো নির্বাচিত করাতে পারবো। গত লোকসভাতে আপনাদের ছিল, ভরাডুবি ছিল এবং বিধানসভায় ছিল, এবার কি সেটা পূর্ণ করে লিড করাতে পারবেন? আমরা যে গত বিধানসভায় যে আমাদের ঘাটতি ছিল এখানে, তা পঞ্চায়েত নির্বাচনে পূরণ করে নিয়েছি এবং টপকে গেছি। এত লুটতরাজ হওয়ার পরেও যে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পঞ্চায়েত ভোটে লুট করলো, সে লুট করার পরেও আমরা তার ঘাটতি সব পূরণ করে আমরা উপরে আছি, এখানে লিডে আছি। অতএব আগামী যে নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন আগামী 13 তারিখ, আমরা সেই ভোট প্রয়োগ করে বেলডাঙ্গায় আমরা লিড দেব। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার। ফুলবাস্তলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া